দেখ তোদের আজ সাম্যাবস্থার শেষ ক্লাসটাকে দেখাচ্ছি, একটু করিয়ে দিচ্ছি ইকুইলিব্রিয়ামের। তো আগের তোদের সব ইকুইলিব্রিয়ামের বাকি জায়গাগুলোকে বলেছি, কেপি কেসি সম্পর্ক তোরা করেছিস। শীঘ্রই অফলাইনের ক্লাস শুরু হবে, কেপি কেসি সম্পর্ক তোদেরকে আমি লিখতে দেবো। তো আজকে যেটাকে করাবো লাস্ট ক্লাসে মূলত লাসার্টেলের প্রিন্সিপাল। তো লাসার্টেলের প্রিন্সিপাল পড়ানোর আগে কয়েকটা জায়গায় একটু বলে দিতে হয়, সেগুলো একটু বলে দিচ্ছি। দেখ প্রথমে দেখ রিয়াকশন কোসেন্ট, বিক্রিয়া কোসেন্ট জিনিসটা কি একটু বুঝেন, একদম সহজ জায়গা, বেশি ঝামেলা কিছু নেই। একটা রাসায়নিক বিক্রিয়া ধরা যাক আলফা এ প্লাস বিটা বি সাইন অফ রিভার্সিবল গামা সি প্লাস ডেল্টা ডি, এই হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই এ আর বি হচ্ছে রিয়াক্ট্যান্ট, সি আর ডি হচ্ছে প্রোডাক্ট। আলফা বিটা গামা ডেল্টাগুলো কি, মানে এগুলো কি, এগুলো হচ্ছে মোল সংখ্যা। যেমন ধরো 2N2 প্লাস 3H2 এরকম যে থাকে, N2 প্লাস 3H2 সাইন অফ রিভার্সেবল 3NH3 এই 2NH3 এরকম থাকে। তাহলে এখানে আলফা যদি N2-র ক্ষেত্রে আলফা মানে 1 আছে, দেখ এটা 3, বিটা মানে 3 আর গামা মানে 2, ডেল্টা আর একটা প্রোডাক্ট নেই। তাহলে এইগুলো হচ্ছে মূল সংখ্যাগুলোকে নির্দেশ করছে, আলফা বিটা গামা ডেল্টা। তাহলে কোনো সমস্যার কিছু কিন্তু নেই। এখন আমরা জানি কি সাম্যাবস্থায় অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় কে ইকিউ সমান হচ্ছে কি, আচ্ছা কেপি কেসি দিয়েই বলি সরাসরি, কেপি সমান হচ্ছে কি পিসি টু দি পাওয়ার গামা ইন্টু পিডি টু দি পাওয়ার ডেল্টা বাই পি এ টু দি পাওয়ার আলফা ইন্টু পিবি টু দি পাওয়ার বিটা, এবং কেসি সমান সি থার্ড ব্র্যাকেট সি টু দি পাওয়ার গামা ডি টু দি পাওয়ার ডেল্টা থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা ইন্টু। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায়। কিন্তু ধর মানে আমি তোদের উদাহরণ দিয়ে বলেছিলাম, সেই 0 সময়ে 20 মোল নিলাম, 10 মিনিট পর এত হলো, 30 মিনিট পর এত হলো, 1 ঘন্টা পর এত হলো, এরকম উদাহরণ দিয়েছিলাম। সাম্যাবস্থায় যখন পৌঁছে গেল তখন কেপি কেসির মান এটা হয়। কিন্তু সাম্যাবস্থায় যখন পৌঁছায়নি, ধর আধ ঘন্টায় সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে, আমি যদি 12 মিনিট টাইমে কি 20 মিনিট টাইমে যদি এই ডাটাগুলোকে এ এর অংশ চাপ, বি এর অংশ চাপ, সি এর অংশ চাপ, ডি এর অংশ চাপ যদি আমি গ্রহণ করি, আমি যদি নিই, এদের যদি পার্শিয়াল প্রেসারগুলোকে আমরা যদি মাপি, তখনও তো একটা ভ্যালু পাবো। সেটা কিন্তু ইকুইলিব্রিয়াম ভ্যালু নয়, সাম্যাবস্থার ভ্যালু নয়, কিন্তু যে কোনো একটা ভ্যালু। সেই ভ্যালুগুলোকে যে কোনো অবস্থায় সাম্যাবস্থায় অ্যাট ইকুইলিব্রিয়াম, ইংরাজিতে হচ্ছে যারা অ্যাট ইকুইলিব্রিয়াম লিখে দিবি, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে আমরা যে এই যে ভ্যালুগুলো অংশচাপের যে ভ্যালুগুলোকে পাবো, দেখ এইটার বেলাতে আমি এই কেপির বেলায় এখানে সাফিক্সে আমি ইকিউ লিখে দিচ্ছি, ইকিউ সাফিক্সে ইকিউ ইকুইলিব্রিয়াম ভ্যালু, ইকিউ 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 এগুলো ইকুইলিব্রিয়াম ভ্যালু। এবার যে কোনো মুহূর্তে যে ভ্যালুটাকে পাবো সেটাকে আমরা বলি বিক্রিয়া কোসেন্ট। অর্থাৎ সাম্যাবস্থাতে যে ভ্যালুটিকে পাই সেটি হচ্ছে কেপি আর কেসি, আর সাম্যাবস্থা সহ যে কোনো মোমেন্টে যদি আমরা যে ভ্যালুটাকে পাবো, যে মানটাকে পাবো, তাকে আমরা বলবো বিক্রিয়া কোসেন্ট। এটা হচ্ছে অংশ চাপে বিক্রিয়া কোসেন্ট, এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা মোলার গাঢ়ত্বে বিক্রিয়া কোসেন্ট। তাহলে কেপি আর কেসিও এক রকমের বিক্রিয়া কোসেন্টই, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হয়। কেপি কেসিটাও কিন্তু একটা বিক্রিয়া কোসেন্ট, এটা কিন্তু মাথায় রাখিস। তাহলে এখন আমরা এই বিক্রিয়া কোসেন্টের মানটা দেখেই কিন্তু এরা সাম্যাবস্থাতে পৌঁছাবে কখন, বা পৌঁছে গেছে কিনা, বা সাম্যাবস্থায় আছে কিনা, এটাকে আমরা বুঝতে পারি। যদি ধর এমন হতে পারে, 3টে কেস অ্যারাইজ করতে পারে, এটা কেস স্টাডি বলা হয়। ঘটনাগুলোকে আমরা স্টাডি করছি, পড়াশোনা করছি। এক, এই যে কিউসি, ধর কিউসি দিয়ে বলছি, কিউপিটাকে বাদ দিই, কিউসি একই, কিউপির ক্ষেত্রে একই হবে, কিউসি লেস দেন কেসি হতে পারে। 2, কিউসি গ্রেটার দেন কেসি হতে পারে। 3,
কিউসি সমান কেসি হতে পারে। এইটা যখন হবে তখন জানবি যেটা সাম্যাবস্থায় আছে, বিক্রিয়াটা সাম্যাবস্থায়, অ্যাট ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় পৌঁছে গেছে। আর যদি এমন হয় কিউসিটা যদি কেসির থেকে কম হয়, মানে কেসি আরও পরে কেসিতে এসে পৌঁছাবো, তখন জানবি এটা সম্মুখ বিক্রিয়া বা ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, এখনো সম্মুখ দিকে বিক্রিয়াটা যাচ্ছে, অর্থাৎ প্রোডাক্টগুলো বেশি বেশি তৈরি হচ্ছে, রিয়াক্ট্যান্টগুলো কমে যাচ্ছে, রিয়াক্ট্যান্ট কমছে, প্রোডাক্ট বাড়ছে, ফরওয়ার্ড রিয়াকশন বাংলায় সম্মুখ বিক্রিয়া হচ্ছে। আর যদি কিউসিটা যদি বেশি হয়, কেসিটা যদি কম হয়, তাহলে জানবি সাম্যাবস্থা টপকে চলে গেছে, অর্থাৎ বিপরীত বিক্রিয়া বা ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন বা বিপরীত বিক্রিয়া। প্রোডাক্টটিকে তোমরা লিখে নাও, আমি পরের টপিকটায় চলে যাচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি, স্ক্রিনশট নিয়ে কাজগুলোকে করে নিই। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে আমাদের, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডেল জি অ্যান্ড কেইকিউ, সাম্যধ্রুবক। ডেল জি এবং সাম্যধ্রুবক, ডেল জির সঙ্গে সাম্যধ্রুবক, আমি এটাকে কেসি দিয়েই দেখাই, ডেল জি অ্যান্ড কেসি। কেপির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, তখন তুই অংশ চাপে সক্রিয় ভরগুলোকে, পার্সিয়াল প্রেসারে অ্যাক্টিভ মাসগুলোকে দেখতে পাবি, লিখবি ডেল জি অ্যান্ড কেসি। তো আমরা থার্মোডাইনামিক্সের ডেল জি পড়েছি, গিবসের মুক্ত শক্তি, গিবস ফ্রি এনার্জি। ডেল জি মানে হচ্ছে গিবসের মুক্ত শক্তি বা গিবস ফ্রি এনার্জির চেঞ্জটাকে বলা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে এই ডেল জির সাথে কে ইকুইলিব্রিয়াম, বা আমরা এখানে কে ইকুইলিব্রিয়ামকে কেসি দিয়ে প্রকাশ করেছি, কি সম্পর্ক দেখ। যদি এমনটা হয় আলফা এ প্লাস বিটা বি সাইন অফ রিভার্সিবল গামা সি প্লাস ডেল্টা ডি, এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে যদি এমনটা হয় যে কেসি সমান হচ্ছে সি টু দি পাওয়ার গামা ডি টু দি পাওয়ার ডেল্টা বাই এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা, যদি এমনটা যদি হয়, এবং এগুলোকে ধর যদি আমি ইকুইলিব্রিয়ামে বলি, ইকুইলিব্রিয়াম ভ্যালু, কারণ কোসেন্টারও ব্যাপার চলে আসছে, কোসেন্ট থাকলে তোকে এটার বেলাতে কেসি যখন বলবি, কিউসি বললে ইকুইলিব্রিয়ামগুলো লিখবি না, কেসি বললে ইকুইলিব্রিয়ামগুলো লিখবি। যখন কোসেন্টের প্রশ্ন আসবে, যদি না আসে তখন ইকুইলিব্রিয়ামগুলো লিখিস না, কোনো সমস্যা নেই। যেমন আগের দিনের ক্লাসগুলোতে আমি ইকিউগুলো নিচের দিকে সাফিক্সে ইকিউগুলো দিইনি। ইকিউ মানে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, সেটারই সংক্ষেপিত ফর্ম হচ্ছে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তো যখন এটা যদি হয়, তখন আমরা গিবসের মুক্ত শক্তির যে ইকুয়েশনটাকে পাই, ডেল জি সমান ডেল জি নট, মানে স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি 298 কেলভিন টেম্পারেচার এবং 1 অ্যাটমসফেরিক প্রেসারে যে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন হয়, যে চেঞ্জ ইন গিবস এনার্জি, গিবস ফ্রি এনার্জি হয়, সেটাকে আমরা বলি ডেল জি নট বা ডেল জি স্ট্যান্ডার্ড, প্রমাণ গিবসের মুক্ত শক্তি, স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি। এটা সমান হচ্ছে RT-ln কেসি, বা কে ইকুইলিব্রিয়াম বলতে পারিস, RT-ln কেসি। তাহলে এটা হচ্ছে, এটা কেসি নয়, এটাকে বলবো আমরা কিউসি। মানে একদম এইভাবে লিখি, এইভাবে লিখলে তোরা বুঝতে পারবি। তাহলে এটাতে ইকুইলিব্রিয়ামগুলো নিয়ে মানে কিউসি, অর ডেল জি সমান হচ্ছে কি ডেল জি নট প্লাস RT-ln কিউসি। এখন সাম্যাবস্থায় অ্যাট ইকুইলিব্রিয়াম, যারা বাংলায় লিখছিস তারা লিখবি সাম্যাবস্থায়। এখন সাম্যাবস্থায় আমরা জানি সাম্যাবস্থাতে কি হয়, ডেল জি সমান হচ্ছে 0 হয়ে যায়, ডেল জিটা সমান হয়ে যায় 0, তাহলে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন হয়ে যায় 0। তাহলে তাই আগে এটা বলেছি, থার্মোডাইনামিক্সে ডেল জি সমান 0 হয়ে যায়। অতএব 0 ইজ ইকুয়াল টু ডেল জি নট প্লাস RT-ln কিউসি, অর
ডেল জি নট সমান হচ্ছে মাইনাস RT/ln QC। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে ডেল জি নট সমান RT/ln QC হয়ে গেল অ্যাট কখন, অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে ডেল জি নট সমান হয়ে যাচ্ছে RT/ln QC। এটাকে কিউসি না বলে একদম সরাসরি লিখি দাঁড়া, C টু দি পাওয়ার গামা D টু দি পাওয়ার ডেল্টা বাই A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা। তাহলে অর ডেল জি নট সমান হয়ে গেল মাইনাস RT/ln C টু দি পাওয়ার গামা D টু দি পাওয়ার ডেল্টা A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা। তাহলে কোথায় হলো, অ্যাট ইকুইলিব্রিয়াম। তার মানে এগুলো নিশ্চয়ই ইকিউ ইকিউ লিখতে হবে, সাম্যাবস্থায় ইকিউ ইকিউ লিখতে হবে। তার মানে ইকিউ ইকিউ লেখা মানে হয়ে গেল RT/ln K। তাহলে ডেল জি সমান হয়ে গেল, অতএব ডেল জি নট সমান হয়ে গেল RT/ln K, মানে এখানে কেসি ব্লক করে রেখে দাও। এটি সমান হয়ে গেল, ডেল জি সমান হয়ে গেল RT/ln KC। তাহলে এইটাকে বোর্ডওয়ার্কটাকে আগে লেখে নে, এটাও খুব ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। আরেকটা ইকুয়েশনে কিন্তু আমি যাচ্ছি, এটাকে বোর্ডওয়ার্কটাকে তোরা একটা স্ক্রিনশট নিয়ে নে, তারপরে আমি এটাকে মুছে দিচ্ছি। নিয়ে নিয়েছি আশা করি। তাহলে এবারে মেন সমীকরণটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সমীকরণ এটা। তাহলে এইটা মানে হচ্ছে কিউসি, ভালো করে বোঝ। উপরটাকে মুছে দিলাম, অতএব ডেল জি সমান ডেল জি নট মানে মাইনাস RT/ln KC, আর এইটা সমান প্লাস RT/ln QC। দেখ এটা তো ইকুইলিব্রিয়াম গুলো সাফিক্সে নেই, তার মানে কিউসি। তাহলে অর ডেল জি সমান হচ্ছে কি RT/ln QC বাই কেসি, RT/ln QC বাই কেসি, বা কিউ বাই কেও লিখতে পারিস যদি পি এর বেলায় পি, সি এর বেলায় সি। আমি সি দিয়ে বললাম। তাহলে বড় একটিকে তোরা লেখে নে, এই জায়গাটাকেও লেখে নে। সব থেকে গুরুত্বপূর্ণ ইকুয়েশন হচ্ছে নিচেরটা, এটাকে ভালো করে লিখে রাখিস। তাহলে এরপরে হচ্ছে কি তিনটে কেস এটার ক্ষেত্রেও অ্যারাইজ করতে পারে। আচ্ছা, সিগনিফিকেন্স অফ ডেল জি সমান মাইনাস RT/ln K, মানে কেসি। আমরা যদি কেসি বলেছি, এটা কে ইকিউও বলতে পারিস, যে কোনো রকমের সামগ্রিক কে ইকুইলিব্রিয়াম। তখন এর সিগনিফিকেন্সটা কি হবে, এখানেও তিনটে কেস অ্যারাইজ করতে পারে। এটা তিনটে ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ডেল জির মানটা, এই ডেল জি সমান হচ্ছে নেগেটিভ হতে পারে। দুই হচ্ছে ডেল জির ভ্যালুটা পজিটিভ হতে পারে। আর তিন হচ্ছে ডেল জি সমান 0 হতে পারে। যখন ডেল জি সমান 0 তখন সাম্যাবস্থা অ্যাচিভ করে গেছে, ইকুইলিব্রিয়াম, সংক্ষেপে ইকিউএলএম লিখলাম, ইকুইলিব্রিয়াম। তার মানে তখন কে সমান হচ্ছে 1, কে সমান 1। তার মানে কি, মানে কে ইকিউ সমান 1, তাই ডেল জি সমান 0। এটা এলএন কে 1 হয়ে গেল, কে ইকিউ সমান 1 হয়ে যাবে, মানে এটা 0 হয়ে যাচ্ছে, পুরোটা 0 হয়ে যাবে। এটা কে ইকিউ সমান 1, মানে সাম্যাবস্থা অ্যাচিভ করে গেছে। ডেল জি সমান নেগেটিভ, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে সম্মুখ বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে বিপরীত বিক্রিয়া, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে প্রোডাক্টের আধিক্য থাকবে, মানে বিক্রিয়া পাত্র বা রিঅ্যাকশন কন্টেনারটার মধ্যে প্রোডাক্ট বেশি পরিমাণে থাকবে, বিক্রিয়াত পদার্থ বেশি পরিমাণে থাকবে, এখানে সিআরডি বেশি পরিমাণে থাকবে। আর ডেল জি পজিটিভ বা বিপরীত বিক্রিয়া মানে উল্টো দিকে বিক্রিয়াটা হচ্ছে, মানে প্রোডাক্টটা কমে যাবে, রিয়াক্টেন্টগুলো বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো অর্থাৎ এ আর বি অনেক বেশি পরিমাণে থাকবে। বড় একটাকে লিখে নে, আমি পরের টপিকে চলে যাচ্ছি।
ডিটারমিনেশন অফ কে ইকিউ, অর্থাৎ সাম্যধ্রুবক নির্ণয়। কি করে এটাকে সাম্যধ্রুবক নির্ণয় করবি, এটা কিন্তু বুঝতে হবে। এটা একদম ম্যাথামেটিক্যাল, এটা কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই যে তুই মুখস্থ করে নিলি ব্যাস চলে গেলি, এটা কিন্তু প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এটার বেলায় কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। সে বোঝাটাকে একটু কিভাবে বুঝবো সেটাও একটু দেখে নে, তাহলে তোদের সুবিধা হবে ভাবতে। ধর আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখাই। একটা এক্সাম্পল, যেমন দেখ এই ক্ষেত্রে যখন ইকুয়েশনগুলো তৈরি করবি, রিয়েকশনটাকে যতটা সম্ভব ডান দিকে চেপে লিখবি, মানে বাঁ দিকে লেখার জায়গা ছেড়ে রাখবি। PCl5 গ্যাস সাইন অফ রিভার্সিবল PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এটা একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াটাতে ধর প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল স্টেট ধরা যাক এ মোল নিচ্ছি, এ মোল, এটা 0 মোল, এটা 0 মোল। তাহলে এমন যদি হয় সাম্যাবস্থায় ধর এ থেকে তুই 20 মোল নিয়েছিস, সাম্যাবস্থায় দেখা গেল 20 মোলটা কমে 4 মোল হয়ে গেছে, অর্থাৎ 16 মোল বিক্রিয়া করেছে। ধরা যাক ওই 16 মোল ধরা যাক সাম্যাবস্থায় অ্যাট ইকুইলিব্রিয়াম ওই যে 4 মোল ধর এক্স মোল বিক্রিয়া করলো, তাহলে পড়ে থাকবে এ মাইনাস এক্স। সাম্যাবস্থায় অ্যাট ইকুইলিব্রিয়াম সাম এক্স, তাহলে এটা 1 মোল থেকে 1 মোল হচ্ছে। দেখ ভালো করে দেখ, ধর N2O4 থেকে 2NO2, তাহলে এটা A0 প্রাথমিক অবস্থায়। সাম্যাবস্থায় যদি এক্স মোল যদি কমে তাহলে এটা কিন্তু 2x মোল হচ্ছে। দেখ 1 মোল থেকে 2 মোল, তাহলে 1 মোল থেকে কিন্তু x মোল থেকে 2x মোল হবে। এই ইকুয়েশনটাকে দেখ, এখানে 1 1 1, তাহলে x মোল কমেছে, তাহলে x মোল তৈরি হচ্ছে, x মোল তৈরি হচ্ছে। এটার বেলায় কিন্তু যদি x মোল কমে তাহলে 2x মোল তৈরি হবে, কারণ 1 মোল থেকে 2 মোল হচ্ছে, যে 2 লেখা আছে। এই হিসাবটাকে ভালো করে সবাই বুঝে নে। এখানটা যদি কেউ বুঝতে না পারিস আমাকে অফলাইনে এই জায়গাটাকে একবার জিজ্ঞাসা করে দিবি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকের এটা অসুবিধা হয়। ইকুয়েশনটা একদম খুব পরিষ্কার, এক্স মোল 1 মোল থেকে 2 মোল হচ্ছে, তাই এক্স মোল কমলে 2x মোল হবে। তাহলে এটার বেলায় এক্স হয়ে গেল। তাহলে মোট মোল, টোটাল মোল কত না a মাইনাস এক্স প্লাস এক্স, সাম্যাবস্থায় মোট মোল। এইটা মানে বিক্রিয়া পাত্রের মধ্যে উপস্থিত আছে a মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, একটা বিক্রিয়া পাত্রের মধ্যে সবগুলো একসঙ্গে আছে, তাহলে তাই যদি হয় a প্লাস এক্স হবে। এবার হচ্ছে কি বিক্রিয়াটা, এবারে পাত্রের আয়তন ভলিউম অফ দ্য কন্টেনার, শুধু ভলিউম লিখে দিলাম যারা ইংরেজিতে লিখছিস, ধরা যাক ভি। আর মোট চাপ, টোটাল প্রেসার বা শুধু প্রেসার সমান ক্যাপিটাল পি। এই হচ্ছে ডাটা। তাহলে এর থেকে আমরা যেটা এইটাকে আমরা এই তিনটেকে আমরা এই ক্যালকুলেশনটা বাঁ দিকে করে নিলাম। এবারে দেখ সাম্যাবস্থাতে আমরা ডাটাগুলো নিচ্ছি, তা সাম্যাবস্থাতে হচ্ছে মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন কত হচ্ছে a মাইনাস এক্স বাই ভি, কারণ এটা মোল সংখ্যা এত, আয়তন ভি ধরে নিয়েছি, তাহলে এটা এক্স বাই ভি। আর অংশ চাপ এখানে লিখি, অংশ চাপ পার্শিয়াল প্রেসার কি হয়, মোট চাপ গুণিত মূল ভগ্নাংশ। তাহলে মূল ভগ্নাংশ কত না a মাইনাস মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন বাই a, মানে মোট মোল হচ্ছে a প্লাস এক্স, তার মধ্যে আছে a মাইনাস এক্স। 10-এর মধ্যে 2 থাকা মানে মোল ভগ্নাংশ হয় 10, 2/10, তাহলে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স ইন্টু টোটাল প্রেসার পি। এটা এক্স বাই a প্লাস এক্স ইন্টু টোটাল প্রেসার পি, এটা এক্স বাই a প্লাস এক্স ইন্টু টোটাল প্রেসার পি। তোরা এই জায়গাটা, এটা হচ্ছে গ্যাস লয়ে পড়েছি, গ্যাস লটাকে আমরা পাতাটা উল্টে নিলে বুঝে যাবি। অংশ চাপ বা পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে মোট চাপ গুণিত মোল ভগ্নাংশ। এটা মোট চাপ আর এইটা হচ্ছে মোল ভগ্নাংশ। এটা মোট চাপ, এগুলো ক্যাপিটাল পি, আর এটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে আমরা এই ডাটাগুলোকে পেয়ে গেলাম। তাহলে এটা বড় একটাকে লিখে নিয়ে এর থেকে আমি ইকুয়েশনে চলে যাব। ঠিক আছে,
এবারে আমি কেপি এবং কেসিটাকে বার করে দিচ্ছি। দেখ বড় একটাকে আমি মুছে দিচ্ছি এই জায়গাটাকে। তাহলে এখন কেসি সমান কত? কেসি সমান হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ PCl3 ইন্টু Cl2 বাই থার্ড ব্র্যাকেট অফ PCl5 প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। সব পাওয়ার 1 আছে কারণ সব মোল নাম্বারগুলো 1 ছিল। তাহলে এই PCl3 বদলে আমি এটাকে এগুলোকে বসিয়ে দিচ্ছি। অর কেসি সমান PCl3 নিচে দেখ এটা আছে, তাহলে x/v ইন্টু x/v বাই a মাইনাস x/v সমান কত হচ্ছে x² বাই a মাইনাস x ইন্টু 1/v। তাহলে এটা হয়ে গেল কেসির ইকুয়েশন। এই সম্পর্কটিকে ভালো করে মুখস্থ রাখবি, অঙ্কের ক্ষেত্রে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা এটাকে ব্লক করে দিলাম। তাহলে এইটাকে মুছে দিলাম। এবারে কেপির ইকুয়েশনটাকে দেখ। এবারে কেপি দেখ, তাহলে কেপি সমান কি? স্মল পি PCl3 ইন্টু স্মল পি Cl2 বাই স্মল পি PCl5 সমান, এবারে এইটাকে লিখতে হচ্ছে a মাইনাস x, সরি PCl3 আর Cl2টা এটা x বাই a প্লাস x ইন্টু পি ইন্টু x বাই a প্লাস x ইন্টু পি, মানে এটা হচ্ছে PCl3, এটা হচ্ছে Cl2, খাতায় লেখা আছে, আমি এখানটা ইকুয়েশনটা মুছে দিয়েছি, বাই a মাইনাস x বাই a প্লাস x ইন্টু পি। তাহলে এবারে বড় একটাকে মুছে দিই। বড় একটাকে মুছে দিলে দেখ কি হচ্ছে, और কেপি সমান হচ্ছে কি x² a প্লাস x একটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে a প্লাস x ইন্টু a মাইনাস x, পিতে কাটছে ইন্টু পি, और কেপি সমান হয়ে গেল x² বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস x² ইন্টু পি। এটাও ইকুয়েশনটিকে তোকে করতে হবে। তবে এটা বারবার বলছি, এটা PCl5 এর ক্ষেত্রে এরকম সমীকরণ, অন্য একটা রিয়েকশনের ক্ষেত্রে কিন্তু অন্য সমীকরণ হবে। তোকে রিয়েকশন থেকে নিজেকে সমীকরণটাকে তৈরি করতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। খুব পরিষ্কার কথা, এটাকে কিন্তু ভালো করে বুঝে নে। যার যেখানে প্রশ্ন থাকবে আমাকে অফলাইনে করে নিস। লেখা নে এটা। তাহলে এই জায়গাতে জয়েন্ট এন্ট্রান্সের জন্য একটা জায়গাকে একটু বলে দিই। উচ্চ মাধ্যমিক বা 11-এর পরীক্ষায় এত গুরুত্বপূর্ণ নয় এই পার্টটা, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রা হচ্ছে 1 মোল রিঅ্যাকট্যান্টের যত মোল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। 1 মোল রিঅ্যাকট্যান্টের মধ্যে 1 মোল রিঅ্যাকট্যান্ট তুই যদি ইনিশিয়ালি নিস, যত মোল রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থাতে পার্টিসিপেট করবে তাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা, বা বিয়োজিত হয়। 1 মোলের যত মোল বিয়োজিত হবে, 1 মোল রিঅ্যাকট্যান্টের যত মোল বিয়োজিত হবে, 1 মোল বিক্রিয়কের যত মোল সাম্যাবস্থায় বিয়োজিত হয়, মানে 1 মোল রিঅ্যাকট্যান্টের যত মোল ইকুইলিব্রিয়ামে ডিসোসিয়েট করে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এ মোল নিয়েছিলাম, এ মোলের এক্স মোল করছিল, বিয়োজিত হচ্ছিল, তাহলে 1 মোলের কত হবে x/a, তাহলে x/a মানেই হচ্ছে আলফা। এইটাকে মাথায় রাখ। তাহলে কেপি কে এই PCl5 এর উদাহরণটা দিয়ে দেখায়। আমরা দেখলাম যে ফর dissociation of PCl5 Kp is equal to x² by square minus x² into p। তাহলে और আমরা বলতে পারি Kp সমান p বাই স্কোয়ার মাইনাস x² বাই x², নিচে নামিয়ে দিলাম, সমান p বাই স্কোয়ার মাইনাস x² মাইনাস 1, x² কেটে গিয়ে 1 হয়ে গেল, और Kp সমান ক্যাপিটাল P বাই a বাই x। দেখ ভালো করে দেখ,
আলফা সমান হচ্ছে এক্স বাই এ অর এ বাই এক্স সমান হচ্ছে 1/α, এটাকে বুঝে নে। তাহলে এ বাই এক্স মানে 1/α, তাহলে 1/α হোল স্কোয়ার -1 অর কেপি সমান হচ্ছে কি, আলফাটাকে উপরে তুলে দিচ্ছি মানে আলফা স্কোয়ার হয়ে গেল, তাহলে আলফা স্কোয়ার ইন্টু পি বাই 1 - আলফা স্কোয়ার। একদম অ্যালজেব্রা। এই ইকুয়েশনটাকে লিখে রাখ, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে এই সমীকরণটিকে এইভাবে, এই সমীকরণগুলোকে আমরা এস্টাবলিশ করব। এরপরে আমি লাসাটিলারের প্রিন্সিপালে চলে যাচ্ছি, তোরা বড় একটা স্ক্রিনশট নিয়ে নে। লা চাটেলিয়ার প্রিন্সিপাল বা বাংলায় এটাকে বলে লা সাতেলিয়ার নীতি। তো এখানে একটা কথা বলে রাখি, এই প্রিন্সিপালটা কিন্তু লা সাটেলিয়ারের একা নয়, লা চাটেলিয়ার অ্যান্ড ব্রুন বলে একজন বিজ্ঞানী লা সাটেলিয়ারের সাথে এটা সায়েন্টিস্ট ছিলেন, একসঙ্গে দুজনে কাজটা করেছিলেন। লা সাটেলিয়ারের নীতি বলা হয়। নীতিটা খুবই ইন্টারেস্টিং নীতি একটা, এবং সহজ। তোদের বইয়ে আমি একটা বইয়েরটাকে একটু পড়ে দিই, দেখ এটা বইটাকে পড়ে যে নীতিটাকে ওরা লিখেছে তাতে কিছুই বোঝা যায় না, আমি তোদের অন্যভাবে বলছি, ভালো করে বুঝতে পারবি। আগে বইয়েরটাকে পড়ি। সাম্যাবস্থায় আছে এমন কোনো বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলি, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। তো এটাকে পড়ে আমরা বিশেষ কিছুই বুঝি না। তো ব্যাপারটাকে একটু আমি খুব পরিষ্কার করে দিচ্ছি, একদমই সহজ ব্যাপার। দেখ, অ্যাকচুয়ালি লা সাটেলিয়ার যেটাকে বললো যে একটা রাসায়নিক বিক্রিয়ার নেচারটা হচ্ছে কি, একটা কেমিক্যাল রিঅ্যাকশন নেচারটা হচ্ছে স্টুডেন্টদের মতন, তোদের মতন। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কেমন নেচার না, ওরা বড়রা যা বলে ওরা তার উল্টো করে। তার বাবা মা বা টিচাররা যদি বলে যে তোরা একটু বেশি পড়াশোনা কর, তোরা পড়বি না। তোদেরকে যদি বলে মোবাইলটা কম ঘাঁটাঘাঁটি কর, তোরা মোবাইলটা বেশি ঘাঁটবি। টিভিটা কম দেখ, তো টিভিটা বেশি দেখবি। আড্ডাটা কম মার, তো আড্ডাটা বেশি মারবি। তো এইটা হচ্ছে তোদের স্টুডেন্টদের নেচার। এটা তোরা ব্যতিক্রম নয়। তোরা যখন আবার বড় হবি, তোরা আবার বাচ্চাদেরকে বারণ করবি। আমরা যখন তোদের মতন ছিলাম তখন আমরাও এরকমই করতাম, আমাদের বাবা মারা, আমাদের টিচাররা বলতো। তো স্টুডেন্টদের নেচারটার মতো হচ্ছে রিঅ্যাকশনের নেচার, অর্থাৎ বড়রা যা বলে স্টুডেন্টরা তার উল্টো কাজ করে। রাসায়নিক বিক্রিয়ার বেলাতে ধর তুই একটা রাসায়নিক বিক্রিয়া, একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ল্যাবরেটরিতে পারফর্ম করছিস, তুই সেখানে বড়, আর রাসায়নিক বিক্রিয়াটা সেখানে স্টুডেন্ট, ছোট ছেলে বা মেয়ে। তুই যা করবি কেমিক্যাল রিঅ্যাকশনটা তার উল্টো কাজ করবে। তুই যদি চাপ বাড়াস, ও চাপ কমাতে চাইবে। তুই যদি টেম্পারেচার বাড়াস, ও টেম্পারেচার কমাতে চাইবে। তুই যদি কাউকার মোল নাম্বার বাড়াতে চাস, ও মোল নাম্বার কমাতে চাইবে। অর্থাৎ তুই যা করবি রিঅ্যাকশনটা তার উল্টো কাজ করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে লা সাটেলিয়ার প্রিন্সিপালটাকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। যেমন ধর N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস সাইন অফ রিভার্সেবল 2NH3 গ্যাস। এই বিক্রিয়াটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাপগ্রাহী বিক্রিয়া। অর্থাৎ এখানে তাপটাকে শোষণ করা হয়, তাপটাকে শোষণ করে। এটা হচ্ছে একটা এই বিক্রিয়াটা হচ্ছে তাপ গ্রহণ করে, এটা তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়া এক্সোথার্মিক হবে। এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপদায়ী বিক্রিয়া, তাপ উৎপন্ন হয় বিক্রিয়াটাতে। তাহলে ডেল সমান হচ্ছে, এটার ভ্যালুটা হচ্ছে -22.22 কিলো ক্যালোরি। আমি বইয়ের থেকে ডাটাটাকে নিয়ে নিলাম। তাহলে ΔG এটা অর্থাৎ তাপ বেরোচ্ছে মানে নেগেটিভ, তাপ উৎপন্ন হয়।
ধর এবারে আমি লাসাগ্নের কেস স্টাডি করছি, একটা কেস স্টাডিকে দেখ। এক নম্বরে ধরা যাক তুই নাইট্রোজেনের মোলার গাঢ়ত্বকে বৃদ্ধি করা হলো, ইনক্রিজ করা হলো, এটা ইনক্রিজ করা হলো, নাইট্রোজেনের মোলার গাঢ়ত্বকে বাড়ানো হলো। তাহলে বিক্রিয়াটা নিজে কি করবে, নাইট্রোজেনের মোলার গাঢ়ত্ব কমাতে চাইবে। কমাবে কোন দিকে, সম্মুখ দিকে। দেখ এদিকে তো নাইট্রোজেন উৎপন্ন হবে, এদিকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়াটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন, প্রোডাকশন অফ অ্যামোনিয়াটা কিন্তু ইনক্রিজ করে যাবে এবং লিখতে হবে। এবারে ধর 2 নম্বরে হচ্ছে তুই করলি কি, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশনকে হ্রাস করা হলো। তাহলে এটা যে ডিক্রিজ করা হলো, হাইড্রোজেনটাকে কমানো হলো। তাহলে হাইড্রোজেন বাড়াতে যাবে, তাহলে বাড়বে কোন দিকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। হাইড্রোজেনটা এর বাঁ দিকে আছে, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা লেফট হ্যান্ড সাইডে শিফট করে যাবে, ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে স্থানান্তরিত হবে। এগুলো ওই টার্মগুলোকে ব্যবহার করবি। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বাঁ দিকে স্থানান্তরিত হবে, ইকুইলিব্রিয়ামটা লেফট হ্যান্ড সাইডে শিফট করবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন এখানে কমে যাবে। তাহলে 3 নম্বরে ধর এবারে করলাম কি, আমি টেম্পারেচারকে বাড়ালাম, তাপমাত্রা বৃদ্ধি করা হলো, মানে টেম্পারেচারটাকে ইনক্রিজ করলাম, টেম্পারেচারটাকে ইনক্রিজ করলাম। তো টেম্পারেচার যদি ইনক্রিজ করা হলে কি হবে, তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা কমাতে যাবে। এবার বিক্রিয়াটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখ দিয়ে গেলে তাপ উৎপন্ন হয়, তাপ কমাতে চাইবে, তাপ কমবে কোন দিকে, ব্যাকওয়ার্ড। তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কিন্তু সব থেকে ভালো হবে। 4 হচ্ছে ধর চাপ, প্রেসার হ্রাস করা হলো, ডিক্রিজ করা হলো, DECREASC, ডিক্রিজ করা হলো। ধর প্রেসার বা চাপ হ্রাস করা হলো, ডিক্রিজ করা হলো, তাহলে কি হবে, তাহলে চাপ হ্রাস করা হলো, ডিক্রিজ করা হলে বাড়াতে যাবে। এখন দেখ চাপটা কি হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে গ্যাস যখন ইকুয়েশনের মধ্যে গ্যাস থাকে তখন দেখ এখানে 1 মোল প্লাস 3 মোল, 1 মোল আর 3 মোল থেকে হচ্ছে 2 মোল, অর্থাৎ 4 মোল থেকে হচ্ছে 2 মোল। 4 মোল থেকে 2 মোল হওয়া মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনে কিন্তু চাপ কমছে। তাহলে এখন চাপ কমালে, হ্রাস করা হলে চাপ বাড়াতে যাবে, বাড়াবে কোন দিকে, সম্মুখ দিকে চাপ কমে, 4 মোল থেকে 2 মোল হয়। তাহলে যত মূল সংখ্যা কমে তত চাপ কমে, মূল সংখ্যা বাড়া মানে চাপ বাড়া। তাহলে চাপটা যখন বাড়াতে যাবে, হ্রাস করা হচ্ছে, চাপ বাড়াতে যাবে রাসায়নিক নীতি অনুসারে, বিক্রিয়া নিজে চাপ বাড়াচ্ছে। তাহলে চাপটা বাড়ালে কি, চাপ বাড়াতে চাইলে কি হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে গেল। এইভাবে তোকে নানা রকমের প্রবলেমসগুলো কিন্তু দেবে। এটাকে একটু লিখে নে, আমি আরেকটা জায়গাকে বলছি, এই প্রোডাক্টটাকে তোরা লিখে নে, মানে স্ক্রিনশট নিয়ে নিতে বলি আমি, স্ক্রিনশটটা নিয়ে পরে খাতায় লিখে নিবি। এরপরে বলছি আমি ইন্ট্রোডাকশন অফ ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হলে, এই নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হলে কি হবে, বিক্রিয়াটা সম্মুখ দিকে হবে না বিপরীত দিকে হবে, সম্মুখ দিকে হলে প্রোডাক্টটা বেড়ে যাবে, বিপরীত দিকে হলে প্রোডাক্ট কমে যাবে, এরকম কি হবে, রেজাল্ট কি হবে। তো দেখ, যখন একটা নিষ্ক্রিয় গ্যাসকে যখন আমরা যোগ করব, তখন যদি দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে আয়তন স্থির রেখে, এক হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আয়তন স্থির রেখে 1 নম্বর, আর 2 নম্বরে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ চাপ স্থির রেখে। কি হচ্ছে একটু বুঝে নে, খুব সহজ ব্যাপার একদম। ধর আয়তনটাকে স্থির রাখলাম, এরকম একটা বিক্রিয়া পাত্র, তার ভলিউমটা স্থির আছে। আমার ধর আছে কি N2 আছে,
হাইড্রোজেন আছে আর অ্যামোনিয়া আছে। এদের প্রত্যেকের অংশ চাপটা হচ্ছে কি, ধর স্মল পি, এটা ধরা যাক 20, 50 আর 30, টোটাল হচ্ছে 100। এখন আয়তনটা স্থির রেখে যখন অ্যামোনিয়াকে ধর একটা ইনার্ট গ্যাস যোগ করলাম, ধর একটা জেনন যোগ করে দিয়েছি, জেনন যোগ করেছি, জেনন যোগ করার ফলে তাহলে জেননের অংশচাপ ধরা যাক 10 atm। তাহলে নিউ, এটা টোটাল প্রেসার পি সমান হচ্ছে 100 ছিল, তাহলে এই পি ডট হয়ে গেল কত, 100 প্লাস 10 সমান হচ্ছে 110। তাহলে মোট চাপ বেড়ে গেল, কিন্তু দেখ অংশ চাপগুলো 20, 50 আর 30 সব একই রয়ে গেল, অর্থাৎ কোনো অ্যাক্টিভ মাস, সক্রিয় ভরের কোনো পরিবর্তন হলো না। তাহলে আয়তন স্থির রেখে যদি ইনার্ট গ্যাস যোগ করা হয় তাহলে সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব পড়বে না, বিক্রিয়াটা সম্মুখ দিকেও বেশি হবে না, বিপরীত দিকেও বেশি হবে না, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, যেমন ছিল সেরকম থেকে যাবে, কোনো এফেক্ট, নো এফেক্ট, কোনো প্রভাব পড়বে না, নো এফেক্ট লিখে দিলাম, অর্থাৎ এটার কোনো রেজাল্টই হবে না, এটাতে বলবি নো এফেক্ট, কোনো প্রভাব পড়ছে না, তাতে অ্যামোনিয়ার উৎপাদনও বাড়বে না, নাইট্রোজেনও কমবে না, হাইড্রোজেনও কমবে না, কিছুই হবে না। কিন্তু চাপ স্থির রেখে কেসটা কি হচ্ছে দেখ, এবারে ধর আমি একটা করলাম কি, এই রকম একটা চাপটা স্থির রেখা মানে আয়তনটা চেঞ্জ হতে পারে, ধর এই যে একই রেজাল্ট ছিল 20, N2 সমান 20, হাইড্রোজেন সমান 50 আর অ্যামোনিয়া সমান হচ্ছে 30, তাহলে মোট হচ্ছে পি সমান হচ্ছে 100 ছিল। এখন ইন্ট্রোডাকশন অফ ইনার্ট গ্যাস, যেই তুই জেনন ঢুকালি আয়তনটা অবশ্যই চেঞ্জ হয়ে গেল, আয়তন চেঞ্জ হয়ে গেল, কিন্তু পার্সিয়াল প্রেসারগুলোর কোনো চেঞ্জ হবে না, কারণ দেখ মোট চাপটা তো এই যে চাপটাকে স্থির রেখে, কারণ পিটা 100, এই মোট চাপের কোনো পরিবর্তন হবে না, চাপটা স্থির, তাহলে এখানে নতুন যখন ইন্ট্রোডাকশন হচ্ছে এখানেও কিন্তু পি ডটটা 100ই থেকে যাচ্ছে। তাহলে যদি জেননের যদি স্মল পি সমান ধর 10 atm হয়, তাহলে এই 10 atmটা এখান থেকেই চাপটাকে সংগ্রহ করছে, তাহলে নিউ N2 হয়ে গেল হয়তো 18, H2 হয়ে গেল কমে হয়ে গেল হয়তো 44, আর হয়তো অ্যামোনিয়ার হয়ে গেল হয়তো 28। দেখ 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 0 0, হাতে রইল 2, 2 2 4 4 4 8 9 আর 10, 100 হয়ে গেল। তাহলে প্রত্যেকের অংশ চাপ দেখ কমে গেছে। তাহলে চাপ স্থির রেখে যদি কোনো ইনার্ট গ্যাসকে অ্যাড করা হয় তাহলে কিন্তু তাদের পার্সিয়াল প্রেসার অংশ চাপ কমে যায়, তাহলে চাপ হ্রাস হচ্ছে, চাপ হ্রাস হলে যা রেজাল্ট হয় এখানেও তাই রেজাল্ট হবে। তাহলে অ্যামোনিয়ার বেলাতে কি হচ্ছে, আমরা যখন অ্যামোনিয়ার কেসটাকে নিচ্ছি, অ্যামোনিয়াতে 1 + 3 থেকে 2 মোল হয়, মোল সংখ্যাগুলো, মোল নাম্বারের চেঞ্জটাই হয়, তাহলে চাপের দিকে কমে, তাহলে এখন আরও চাপ কমাচ্ছি, চাপ কমলে চাপ বাড়াতে যাবে, চাপ বাড়াবে, সম্মুখ দিকে চাপ কমে, বিপরীত দিকে কিন্তু চাপটা 2 থেকে 4 হয়ে যাচ্ছে, তাহলে চাপটা বিপরীত দিকে বাড়ে, তাহলে অর্থাৎ চাপ কম, এখানে চাপ হ্রাস হচ্ছে মানে চাপ বাড়াতে চাইবে, চাপ বাড়াবে কোন দিকে, ব্যাকওয়ার্ড, তাহলে বিক্রিয়াটা অ্যামোনিয়ার বেলায় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অন্য কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে পারে। মোট কথা তোরা যেটাকে মাথায় রাখ, পরিষ্কার মাথায় রাখ 11-এর পরীক্ষার জন্য, স্থির ইনার্ট গ্যাসের দুটো কেস, আয়তন স্থির রাখলে কোনো রেজাল্ট হয় না, কোনো এফেক্ট পড়বে না, পরিষ্কার লিখে দিবি, কোনো প্রভাব পড়ে না। আর যদি চাপ স্থির রেখে কি হয়, চাপ স্থির রেখা মানেই হচ্ছে চাপ হ্রাস করা, মানে এটাকে একদম লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, চাপ স্থির রাখা মানে অ্যাট কনস্ট্যান্ট। আচ্ছা এখানটাতে চকচক করবে, আমি এখানে একদম পরিষ্কার লিখে দিচ্ছি, বাঁ দিকটাকে তোরা আগে লিখে নে, স্ক্রিনশট নিয়ে নে, আমি মুছে দিই, এটা তো কোনো প্রভাব নেই। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু রিডাকশন অফ প্রেসার। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, চাপ স্থির রেখে নিষ্ক্রিয়
গ্যাস যোগ সমান হচ্ছে চাপ হ্রাস করা, বাংলায়। এটিকে মাথার মধ্যে লাগ, লাল কালি দিয়ে যেটা রেখে দিলাম এটিকে মাথার মধ্যে রাখ। তাহলে এটার উপরে বেশ করেই আমরা এই প্রবলেমসগুলো করবো। বইয়ের সমস্ত প্রবলেমসগুলোকে তোরা রিডিং পড়ে নিবি, এখানে লাসারের প্রিন্সিপালটা পুরো রিডিং পড়বি, আশা করি বুঝতে পারবি। যা প্রবলেম হবে আমাকে এবার অফলাইনে বল বা ইয়েতে বল, হোয়াটসঅ্যাপে কর, হোয়াটসঅ্যাপে জানা যার যা প্রবলেম হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যেই জানা। আমরা এই যে এই চ্যাপ্টারটাকে শেষ করলাম, এই চ্যাপ্টারটা তাহলে এখানে শেষ হয়ে গেল। পরে আবার নতুন চ্যাপ্টার, এবারে অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো, ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তাহলে আজকে এখানে শেষ করছি, বাই।